হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। প্রত্যেক দিনের মতো আজকে আরো একটি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তরের সেট নিয়ে হাজির হয়ে পড়েছি। আপকামিং ডাব্লিউবিপি, কেপি, পঞ্চায়েত পরীক্ষা, আইসিডিএস পরীক্ষা এবং মিসলেনিয়াস পরীক্ষা, সামনে ক্লার্কশিপও আসতে চলেছে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কিছু, সেটা ফেক হোক বা যাই হোক, কিছু তথ্য, অর্থাৎ আপকামিং পিএসসির কিছু পরীক্ষার তথ্য সেগুলো ঘুরছে। তো যাই হোক, আশা করা যাচ্ছে যে পুজোর পর থেকে বা পুজোর আগে হয়তো মিসলেনিয়াসটা হলেও হতে পারে। তো পরীক্ষাগুলো কিন্তু এক এক করে আসতে চলেছে। তো এখন থেকেই আমাদের প্রস্তুতি নিতে হবে এবং আমাদের একটু হলেও এগিয়ে থাকতে হবে। তো 40টি করে বাছাই করা প্রশ্ন উত্তর আমরা প্রত্যেকদিন প্র্যাকটিস করছি। আজকে 12 নম্বর প্র্যাকটিস সেট আমরা করব। পরীক্ষাতে যে ধরনের প্রশ্ন এসে থাকে সেই ধরনের প্রশ্ন আমরা প্র্যাকটিস করছি। তো সিআরপি একাডেমির তত্ত্বাবধানে পরীক্ষার সেরা প্রস্তুতি পাচ্ছ। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস রাখো এবং আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও পিডিএফ, বিষয়ভিত্তিক মক টেস্ট, সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং সাপ্তাহিক ফুল মক টেস্ট পাওয়ার জন্য। তো ক্লাসটা শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন। দেখো, ট্রিয়াম্ফ অফ ইন্ডিয়ান রিপাবলিক, মাই লাইফ মাই স্ট্রাগলস এই শিরোনামে প্রকাশিত হলো নিচের কোন ব্যক্তির আত্মজীবনী? প্রত্যেকটি প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো করা, সেটা ঠিক হোক ভুল হোক, উত্তরগুলো করতে থাকো এবং আমার উত্তরের সাথে মেলাতে থাকো তোমাদের উত্তরগুলো মিলছে কি, প্র্যাকটিসটা হয়ে যাবে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের আত্মজীবনী প্রকাশিত হলো ট্রিয়াম্ফ অফ দ্য ইন্ডিয়ান রিপাবলিক, মাই লাইফ মাই স্ট্রাগল এই শিরোনামে। দেখো, কিছু গুরুত্বপূর্ণ আমরা আত্মজীবনী দেখে নেব ভারতবর্ষের ব্যক্তিত্বের। এপিজে আব্দুল কালামের আত্মজীবনী উইংস অফ ফায়ার, প্রণব মুখার্জির আত্মজীবনী দ্য প্রেসিডেন্সিয়াল ইয়ার্স, ডক্টর রাজেন্দ্র প্রসাদের আত্মজীবনী আত্মকথা, এল কে আডবাণীর আত্মজীবনী মাই কান্ট্রি মাই লাইফ এবং মহাত্মা গান্ধীর আত্মজীবনী দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ। 2 নম্বর প্রশ্ন। দেখো, এক্সাইজ উদারা শক্তি 2026 এই যৌথ সেনা মহড়া পরিচালিত হচ্ছে নিচের কোন কোন দেশের মধ্যে? বিভিন্ন জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ এই সম্বন্ধীয় পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। তো নিচের কোন দুই দেশের মধ্যে এক্সারসাইজ উদারা শক্তি 2026 অনুষ্ঠিত হচ্ছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ভারত এবং মালয়েশিয়া। দেখো, কিছু গুরুত্বপূর্ণ জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ যেগুলো কোন কোন দেশের মধ্যে থেকে হয়ে থাকে ভারতের সাথে, সেগুলো একটু দেখে নেবো। দেখো, সম্প্রীতি এই জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ হয়ে থাকে ভারত এবং বাংলাদেশের মধ্যে। মিত্র শক্তি এটি হয়ে থাকে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে। সূর্য কিরণ এটি হয়ে থাকে ভারত এবং নেপালের মধ্যে। বজ্র প্রহার এটি হয়ে থাকে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে। আর মৈত্রী হয়ে থাকে ভারত এবং থাইল্যান্ডের মধ্যে। ভিভিআই করবে, এক্সট্রা নোটস গুলো ভালোভাবে দেখবে। এক্সট্রা নোটস থেকে পরীক্ষায় প্রশ্ন আসার প্রবল চান্স থেকে থাকে এবং সেই জন্যই প্রশ্নের সাথে আমরা আনুষঙ্গিক তথ্যও জানতে পারছি রিলেটেড, যাতে আরো বেশি তোমরা তথ্য জানতে পারো এবং পরীক্ষাতে কমন পেতে পারো। 3 নম্বর প্রশ্ন। মহাকাশে হাঁটা প্রথম ফরাসি মহিলা হলেন নিচের কোনজন? সঠিক উত্তর হবে অপশন এ, সোফি অ্যাডিনট। সোফি অ্যাডিনট মহাকাশে হাঁটা প্রথম ফরাসি মহিলা হলেন। দেখো, ডিটেলস দেখবো। মহাকাশে যাওয়া প্রথম মহিলা হলেন ভ্যালেন্টিনা তেরেস্কোভা, সোভিয়েত ইউনিয়নের পক্ষ থেকে 1963 সালে। এবং মহাকাশে হাঁটা প্রথম মহিলা হলেন, দেখো, সেতলানা স্কাভিয়াৎস্কা, এটাও সোভিয়েত ইউনিয়নের সাথে 1984 সালে। নেক্সট দেখো, 4 নম্বর প্রশ্ন। কে 234টি উইকেট নিয়ে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারী হলেন? কে হয়েছেন? সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে, দেখো, অপশন ডি, মিচেল স্টার্ক। নেক্সট প্রশ্নে যাব তার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা। সামনেই পঞ্চায়েত পরীক্ষা আসতে চলেছে এবং পুলিশ পরীক্ষাও আসতে চলেছে। তো দুটো পরীক্ষাকে লক্ষ্য করে পঞ্চায়েত ক্র্যাশ কোর্স লঞ্চ করা হয়েছে
এবং পুলিশ তীরন্দাজ ব্যাচ, আমাদের নতুন ব্যাচ, দুটো পরীক্ষাকেই লক্ষ্য করে এবং দুটো পরীক্ষাতেই পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী তোমরা পরীক্ষা সম্পূর্ণ প্রস্তুতি পাবে। প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে সম্পূর্ণ ডেসক্রিপটিভ প্যাটার্নের থিওরির মাধ্যমে। থিওরি কমপ্লিট হয়ে গেলেই ওই থিওরির উপর থেকে বেস করে ওই অধ্যায়ের উপর থেকে প্রচুর প্রশ্নোত্তর সহ মক টেস্ট, পিডিএফ, স্টাডি মেটেরিয়াল এবং নোটস। সাথে আরো দুটো পরীক্ষার সামনে, ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াস এবং আইসিডিএস। তো আইসিডিএস বীরঙ্গনা ব্যাচ এবং ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াস ফুল ব্যাচ কোর্স লঞ্চ করা হয়েছে। এখানেও পরীক্ষার সেরা তোমরা প্রস্তুতি পাবে পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী, সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটেরিয়াল তোমরা পাবে। তো বিস্তারিত ডিসক্রিপশন বক্স রয়েছে, এখনই যুক্ত হয়ে যাও 9647553612 নাম্বারে, যার যে ব্যাচ কোর্সের প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত হয়ে যাও পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য। নেক্সট 5 নম্বর প্রশ্ন, ভারত এবং পাকিস্তানের মধ্যে সিন্ধু জল চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কোন সালে? ভারত এবং পাকিস্তানের মধ্যে সিন্ধু জল চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কোন সালে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 19 সেপ্টেম্বর 1960 সালে। দেখো আরো কিছু গুরুত্বপূর্ণ চুক্তি আমরা দেখে নেব। তাশখন্দ চুক্তি ভারত এবং পাকিস্তানের মধ্যে হয় 1966 সালে। সিমলা চুক্তি ভারত এবং পাকিস্তানের মধ্যে হয় 1972 সালে। পঞ্চশীল চুক্তি ভারত এবং চীনের মধ্যে হয় 1954 সালে। গান্ধী আরউইন চুক্তি মহাত্মা গান্ধী এবং লর্ড আরউইনের মধ্যে হয় 1931 সালে। পুনা চুক্তি বি আর আম্বেদকর এবং মহাত্মা গান্ধীর মধ্যে হয় 1932 সালে। নেক্সট 6 নম্বর প্রশ্ন, পদ্ম পুরস্কারগুলি প্রতি বছর ড্যাশের কাছাকাছি ঘোষণা হয়, নিচে কোন দিবসের কাছাকাছি পদ্ম পুরস্কার ঘোষণা করা হয়ে থাকে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, প্রজাতন্ত্র দিবসের কাছাকাছি ঘোষণা করা হয়ে থাকে, অর্থাৎ 26শে জানুয়ারি। নেক্সট 7 নম্বর প্রশ্ন, একে অপরের সঙ্গে 120 ডিগ্রি কোণে থাকা দুটি আয়না দ্বারা নির্মিত মোট প্রতিবিম্বের সংখ্যা কত? প্রতিবিম্ব সংখ্যার একটি সূত্র রয়েছে, ঠিক আছে? আমি এই প্রতিবিম্বের সংখ্যা, এর সূত্র হচ্ছে 360 ডিগ্রি বাই থিটা। তাহলে এখানে 360 ডিগ্রি বাই কত রয়েছে? 120 ডিগ্রি। তাহলে কাটাকাটি করলে কত হবে? ভুল করছি, -1, ঠিক আছে? তাহলে এখানে হবে 3 - 1, তাহলে সঠিক উত্তর হবে 2। ওকে, তাহলে 120 ডিগ্রি কোণে থাকা দুটি আয়না দ্বারা নির্মিত মোট প্রতিবিম্বের সংখ্যা কত হবে? অপশন বি, 2টি। দেখো, দুটি আয়না 90 ডিগ্রি কোণে থাকলে 3টি প্রতিবিম্ব তৈরি হয় এবং দুটি আয়না 60 ডিগ্রি কোণে থাকলে 5টি প্রতিবিম্ব তৈরি হয়, আর দুটি আয়না সমান্তরাল ভাবে থাকলে অসংখ্য প্রতিবিম্ব তৈরি হয়ে থাকে। ওকে, তো খুবই ইম্পর্টেন্ট তথ্য আমরা দেখলাম। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন, বিহারের পাটনার কাছে নিচের কোনটির খননকৃত অবশেষগুলি ইউনেস্কো দ্বারা বিশ্ব ঐতিহ্যবাহী স্থান বা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে স্বীকৃতি পেয়েছে? বিহারের পাটনার কাছে নিচের কোনটির খননকৃত অবশেষগুলির ইউনেস্কো দ্বারা ঐতিহ্যবাহী স্থানের তকমা পেয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, নালন্দা বিহার, নালন্দা মহাবিহার। কত সালে? 2016 সালে। নেক্সট 9 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ওড়িশায় অবস্থিত নয়? নিচের কোন এলিফ্যান্ট রিজার্ভ? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, শোনিতপুর এলিফ্যান্ট রিজার্ভ। এটি উড়িষ্যাতে অবস্থিত নয়, এটা কোথায় অবস্থিত রয়েছে? আসামে অবস্থিত রয়েছে। বাদবাকি মহানদী, ময়ূরভঞ্জ এবং সম্বলপুর, এই 3টি এলিফ্যান্ট রিজার্ভ উড়িষ্যায় অবস্থিত রয়েছে। দেখো, প্রজেক্ট এলিফ্যান্ট ভারতবর্ষে চালু হয় 1992 সালে। পেরিয়ার এলিফ্যান্ট রিজার্ভ কেরালায় অবস্থিত রয়েছে। সিংভূম এলিফ্যান্ট রিজার্ভ ঝাড়খণ্ডে অবস্থিত রয়েছে।
এবং এটি হচ্ছে ভারতের প্রথম এলিফ্যান্ট রিজার্ভ, এবং কামিং এলিফ্যান্ট রিজার্ভ অরুণাচল প্রদেশে অবস্থিত রয়েছে। নেক্সট 10 নম্বর প্রশ্ন, হাইড্রোজেনেশন প্রক্রিয়ায় নিম্নলিখিতগুলির মধ্যে কোনটিকে অনুঘটক হিসাবে ব্যবহার করা যেতে পারে? হাইড্রোজেনেশন এর মাধ্যমে কি তৈরি হয়ে থাকে? বনস্পতি ঘি। তো সঠিক উত্তর হবে অপশন সি, প্যালাডিয়ামকে এই হাইড্রোজেনেশন বিক্রিয়াতে অনুঘটক হিসাবে ব্যবহার করা যেতে পারে। 11 নম্বর প্রশ্ন, নিচের কোনটি লোহার আকরিক নয়? লোহার আকরিক নয়, নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন সি, কিউপ্রাইট। কিউপ্রাইট কিসের আকরিক? তামার আকরিক, অর্থাৎ কপারের। দেখো, অ্যালুমিনিয়ামের আকরিক হচ্ছে বক্সাইট এবং ক্রায়োলাইট। লোহার আকরিক ম্যাগনেটাইট, হেমাটাইট, সিডারাইট, যেটা অপশনে আমরা দেখতে পাচ্ছি। তামার আকরিক কিছু রয়েছে, দেখো, কিউপ্রাইট, ম্যালাকাইট এবং কপার গ্ল্যান্স। পারদের আকরিক সিন্নাবার, এবং ইউরেনিয়ামের আকরিক হচ্ছে লিচব্যান্ড। খুব ইম্পর্টেন্ট তথ্য। 12 নম্বর প্রশ্ন, কোন খাল ভূমধ্যসাগর এবং লোহিত সাগরকে যুক্ত করেছে? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন বি, সুয়েজ খাল। ঠিক আছে, বা এটা সুজহু খাল লেখা রয়েছে, অ্যাকচুয়ালি হবে সুয়েজ খাল। ওকে, দেখো আরো কিছু খাল দেখবো। পানামা খাল, এটি প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে। 1914 সালে এটি চালু হয়। কিয়েল খাল উত্তর সাগর এবং বাল্টিক সাগরকে যুক্ত করেছে। এবং ইন্দিরা গান্ধী খাল ভারতের দীর্ঘতম খাল, এটি রাজস্থানে অবস্থিত রয়েছে। 13 নম্বর প্রশ্ন, গদর পার্টি কোন বছর প্রতিষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর হবে অপশনে 1913 সালে। কোথায়? সান ফ্রান্সিসকোতে। প্রতিষ্ঠাতা কারা ছিলেন? লালা হরদয়াল। ঠিক আছে, তিনি ছিলেন প্রতিষ্ঠাতা। দেখো, আরো কিছু গুরুত্বপূর্ণ আমরা ঐতিহাসিক প্রতিষ্ঠানের আমরা দেখব প্রতিষ্ঠা। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় 1885 সালে। প্রতিষ্ঠাতা ছিলেন এ ও হিউম। মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় 1906 সালে ঢাকায়, এবং প্রতিষ্ঠাতা ছিলেন নবাব সলিমুল্লাহ। স্বরাজ পার্টি প্রতিষ্ঠিত হয় 1923 সালে। সি আর দাস এবং মতিলাল নেহেরু এটি প্রতিষ্ঠা করেন। ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠিত হয় 1939 সালে। প্রতিষ্ঠাতা ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। এবং অভিনব ভারত প্রতিষ্ঠিত হয় 1904 সালে। প্রতিষ্ঠা করেছিলেন ভিডি সাভারকার, বিনায়ক দামোদর সাভারকার। নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন, দিল্লির কুয়াতুল ইসলাম মসজিদের দক্ষিণ দ্বার আলাই দরওয়াজা কে নির্মাণ করেছিলেন? দিল্লির কুয়াতুল ইসলাম মসজিদের দক্ষিণ দ্বার কি নামে পরিচিত? আলাই দরওয়াজা। তো এই আলাই দরওয়াজা কে নির্মাণ করেছিলেন? সঠিক উত্তর হবে অপশনে আলাউদ্দিন খলজি তৈরি করেছিলেন। কত সালে? 1311 সালে। দেখো কিছু তথ্য দেখবো। কুতুব মিনার, কুতুবুদ্দিন আইবক কাজ শুরু করেছিলেন, কিন্তু ইলতুৎমিশ কাজটা শেষ করেন কত সালে? 1332 সালে। বুলান দরওয়াজা সম্রাট আকবর নির্মাণ করেন ফতেপুর সিক্রিতে গুজরাট জয়ের পর। তারপর দেখো, তাজমহল সম্রাট শাহজাহান নির্মাণ করেন 1632 থেকে 1653 মধ্যে। চারমিনার হায়দ্রাবাদে অবস্থিত রয়েছে। মোহাম্মদ কুলি কুতুব শাহ নির্মাণ করেন 1591 সালে। আর কোনারকে সূর্য মন্দির রাজা প্রথম নরসিংহদেব নির্মাণ করেছিলেন 1300 শতকে। তো খুবই খুবই ইম্পর্টেন্ট তথ্য আমরা দেখলাম। 15 নম্বর প্রশ্ন, মগধের হর্ষঙ্ক বংশের প্রথম রাজা কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, বিম্বিসার ছিলেন মগধের হর্ষঙ্ক বংশের প্রথম রাজা।
দেখো, মৌর্য বংশের প্রতিষ্ঠাতাকে চন্দ্রগুপ্ত মৌর্য এবং শ্রেষ্ঠ রাজাকে ছিলেন অশোক। গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা ছিলেন শ্রীগুপ্ত এবং শ্রেষ্ঠ রাজা ছিলেন সমুদ্রগুপ্ত। সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন সিমুক এবং শ্রেষ্ঠ রাজা ছিলেন গৌতমীপুত্র সাতকর্ণী। চোল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন বিজয়ালয়, শ্রেষ্ঠ রাজা ছিলেন রাজেন্দ্র চোল এবং দাস বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কুতুবুদ্দিন আইবক। আচ্ছা, হর্ষঙ্ক বংশের শ্রেষ্ঠ রাজাকে ছিলেন, তিনি হলেন অপশন এতে অজাত শত্রু। ঠিক আছে, হর্ষঙ্ক বংশে কি বলা হতো? পিতৃহন্ত, সরি, পিতৃহন্ত রাজবংশ, অর্থাৎ পিতাকে হত্যা করে সিংহাসন দখল করা। বিম্বিসারের পুত্র অজাতশত্রু, অজাতশত্রু বিম্বিসারকে হত্যা করে সিংহাসনে বসেছিলেন। আবার অজাতশত্রুর ছেলে ছিলেন উদয়ন, উদয়ন অজাতশত্রুকে হত্যা করে সিংহাসনে বসেছিলেন। নেক্সট দেখো 16 নম্বর প্রশ্ন, কার জন্মবার্ষিকী প্রতি বছর আন্তর্জাতিক নার্স দিবস হিসাবে পালিত হয়ে থাকে 12ই মে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন। দেখো, আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়ে থাকে 8ই মার্চ। বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়ে থাকে 7ই এপ্রিল। এটা 1948 সালে WHO প্রতিষ্ঠিত হয়েছিল এবং সেই জন্যই 7ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়ে থাকে। বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5ই জুন। আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয়ে থাকে 21শে জুন। বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়ে থাকে 10ই ডিসেম্বর। 17 নম্বর প্রশ্ন, কর্ণপটহর উভয় দিকের চাপকে সমান করতে সহায়তা করে নিচের কোনটি? ইয়ারড্রাম কর্ণপটহ বলা হয়ে থাকে, তার উভয় দিকের যে চাপ তাকে সমান করতে সহায়তা করে নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন বি, ইউস্টেসিয়ান টিউব। 18 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি সার্ক সংঘের সদস্য নয়? সার্ক সংঘের সদস্য নয় নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন বি, চীন। সার্কের কতগুলো দেশ রয়েছে? 8টি দেশ রয়েছে। ঠিক আছে, এবং মনে রাখবে কিভাবে? MBBS পেন, এই MBBS পেন এটা মনে রাখলেই মনে রাখবে। ঠিক আছে, তো এম ফর মালদ্বীপ, বি ফর ভুটান, আর একটা বি ফর বাংলাদেশ। ঠিক আছে, এস ফর শ্রীলঙ্কা, পি ফর পাকিস্তান, এ ফর আফগানিস্তান, আই ফর ইন্ডিয়া এবং এন ফর নেপাল। এই 8খানা দেশ। সার্কের সদর দপ্তর কোথায় রয়েছে? সার্কের সদর দপ্তর নেপালে, কাঠমান্ডুতে সদর দপ্তর রয়েছে। নেক্সট দেখো 19 নম্বর প্রশ্ন, সৌরজগতের কোন গ্রহের অপর নাম হলো লুসিফার? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, শুকতারা বা শুক্র গ্রহ। 20 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক শুটিং স্পোর্টস ফেডারেশনের ব্লু ক্রস প্রাপ্ত প্রথম ভারতীয় কে? খুবই স্ট্যান্ডার্ড এবং হাই লেভেল প্রশ্ন উত্তর আমরা করছি। আন্তর্জাতিক শুটিং স্পোর্টস ফেডারেশনের ব্লু ক্রস প্রাপ্ত প্রথম ভারতীয় কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অভিনব বিন্দ্রা। ঠিক আছে, অভিনব বিন্দ্রা কত সালে? 2008 সালে শুটিং এ সোনা পান, প্রথম ব্যক্তিগত সোনা। ঠিক আছে, দেখো, অলিম্পিকে ব্যক্তিগত স্বর্ণপদক জয়ী প্রথম ভারতীয় হলেন অভিনব বিন্দ্রা 2008 সালে শুটিং এ। অলিম্পিকে ব্যক্তিগত পদক জয়ী প্রথম ভারতীয়, অর্থাৎ কোনো স্বর্ণ পদক নয়, মানে নর্মাল কোনো একটা পদক জয়ী, তিনি হচ্ছেন কেডি যাদব। ব্রোঞ্জ জিতেছিলেন 1952 কুস্তিতে। আর অলিম্পিকে পদক জয়ী প্রথম ভারতীয় মহিলাকে, তিনি হচ্ছেন কর্ণম মালেশ্বরী 2000 সালে ভারোত্তোলন। আর অ্যাথলেটিক্সে অলিম্পিকে স্বর্ণপদক জয়ী প্রথম ভারতীয়কে, তিনি হচ্ছেন নীরাজ চোপড়া 2020 সাল জ্যাভলিন থ্রোতে।
21 নম্বর প্রশ্ন, ক্যালসিয়াম সালফেট ডাইহাইড্রেট সাধারণত কি হিসাবে পরিচিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, জিপসাম। ঠিক আছে, জিপসাম হিসাবে পরিচিত রয়েছে। নেক্সট দেখো 22 নম্বর প্রশ্ন, গুপ্ত শাসকগণ লাঙ্গলের মালিকদের ওপরে কোন ধরনের কর আরোপ করেছিলেন? সেই করটির নাম কি ছিল? অপশানে হালি বাকার কর। 23 নম্বর প্রশ্ন, ভারতের অর্থনৈতিক সমীক্ষা বা ইকোনমিক সার্ভে প্রকাশ করে নিচের কোন সংস্থা? সঠিক উত্তর হবে অপশন ডি, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স ভারতের ইকোনমিক সার্ভে প্রকাশ করে থাকে। দেখো, ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট প্রকাশ করে থাকে বিশ্ব ব্যাংক, ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক প্রকাশ করে থাকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ, মানব উন্নয়ন সূচক প্রকাশ করে থাকে ইউএনডিপি, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এবং গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স প্রকাশ করে থাকে বিশ্ব মেধা সম্পদ সংস্থা বা WIPO। 24, নিচের মধ্যে কে একজন বিখ্যাত কাওয়ালি গায়ক? নিচের কোন জন বিখ্যাত কাওয়ালি গায়ক? সঠিক উত্তর হবে অপশন বি, নুসরাত ফাতেহা আলী খান। দেখো, পণ্ডিত রবিশঙ্কর সেতার বাদনের জন্য বিখ্যাত, ওস্তাদ বিসমিল্লাহ খান সানাই বাদনের জন্য বিখ্যাত, জাকির হোসেন তবলা বাদনের জন্য বিখ্যাত, হরিপ্রসাদ চৌরাসিয়া বাঁশি বাদনের জন্য বিখ্যাত এবং আমজাদ আলী খাঁ সরোদ বাদনের জন্য বিখ্যাত হয়ে রয়েছেন। 25 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যের সব থেকে বেশি বিমানবন্দর রয়েছে? এখানে একটাও উত্তর ঠিক নয়। ঠিক আছে, একটা উত্তর ঠিক নয়, উত্তর সঠিক হবে কি উত্তরপ্রদেশ। ঠিক আছে, উত্তরপ্রদেশে সব থেকে বেশি সংখ্যক বিমানবন্দর রয়েছে। তো এই অপশনগুলো স্কিপ করো, আসল উত্তর উত্তরপ্রদেশ, ইউপিতে। 26 নম্বর প্রশ্ন, নিউট্রন শোষণকারী পদার্থ হিসাবে পরমাণু চুল্লিগুলিতে নিচের কোনটি ব্যবহৃত হয় না? প্রশ্ন ভালো করে দেখে উত্তর করবে। নিচের কোনটি ব্যবহৃত হয় না? সঠিক উত্তর হবে অপশন বি, আয়রন। আয়রন নিউট্রন শোষণকারী পদার্থ হিসাবে ব্যবহৃত হয় না। দেখো, মডারেটর, নিউটনের গতি কমানোর জন্য ভারী জল বা গ্রাফাইট ব্যবহৃত হয় মডারেটর হিসাবে। তারপর দেখো, কন্ট্রোল রড, নিউট্রন শোষণের জন্য ক্যাডমিয়াম বা বোরন দণ্ড ব্যবহার করা হয়। দেখো দেখো ক্যাডমিয়াম, বোরন এবং হাফনিয়ামও ব্যবহার করা হয় এই কন্ট্রোল রড হিসাবে। কন্ট্রোল রড কি? নিউট্রন শোষণ করে। কুল্যান্ট বা চুলি ঠান্ডা রাখতে তরল সোডিয়াম বা জল ব্যবহৃত হয়, এবং জ্বালানি হিসাবে ইউরেনিয়াম-235 অথবা প্লুটোনিয়াম-239 ব্যবহৃত হয়। এবং ভারতের প্রথম পারমাণবিক চুল্লির নাম কি? অপ্সরা, যেটা 1956 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। 27, প্রসিদ্ধ ভারতীয় চিত্রশিল্পী মকবুল ফিদা হোসেন প্রধানত তার চিত্রকর্মগুলিতে জীবন্ত এবং মুক্ত চিত্র চিত্রিত করতে কোন প্রাণীর ছবি ব্যবহার করতেন? সঠিক উত্তর হবে অপশন বি, ঘোড়া। এই প্রশ্নটা একটু বেশি আউট অফ সিলেবাস হয়ে গেছে। তো যাই হোক, দেখো কিছু আমরা গুরুত্বপূর্ণ চিত্রশিল্পীর নাম দেখেন এবং তাদের বিখ্যাত আঁকা ছবিগুলোর নাম দেখব। রাজা রবি বর্মা ভারতীয় পুরাণ ভিত্তিক চিত্রকলার জন্য বিখ্যাত, যেমন শকুন্তলা, হংস, দময়ন্তী। অবনীন্দ্রনাথ ঠাকুর বিখ্যাত ভারত মাতা চিত্রটি তার আঁকা। নন্দলাল বসু ভারতের সংবিধানের মূল পাণ্ডুলিপি অলঙ্করণ তিনি করেছিলেন। যামিনী রায় কালীঘাট পটচিত্র শিল্প শৈলীর জন্য তিনি বিশ্ববিখ্যাত, এবং অমৃতা শেরগিল আধুনিক ভারতীয় শিল্পকলার অন্যতম পথিকৃৎ। 28, দেখো, নিম্নলিখিত শব্দগুলির মধ্যে কোনটি গৃহপালিত কুকুরের বৈজ্ঞানিক অধ্যয়নকে বোঝায়? গৃহপালিত কুকুরের বৈজ্ঞানিক অধ্যয়নকে বিজ্ঞানের ভাষায় কি বলে?
সঠিক উত্তর হবে অপশন এ সাইনোলজি। দেখো, অর্নিথোলজি হলো পাখি সম্পর্কিত বিজ্ঞান, এন্টোমোলজি হচ্ছে কীটপতঙ্গ সম্পর্কিত বিদ্যা, ইকথায়োলজি হচ্ছে মাছ সম্পর্কিত বিদ্যা, মাইকোলজি হচ্ছে ছত্রাক সম্পর্কিত বিদ্যা এবং সাইটোলজি হয়ে যাবে কোষ সম্পর্কিত বিদ্যা। 29, ইংল্যান্ডের রাজা প্রথম জেমসের সরকারি দূত হিসাবে স্যার টমাস রো কোন মুঘল সম্রাটের দরবারে এসেছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি জাহাঙ্গীরের দরবারে এসেছিলেন স্যার টমাস রো। কত সালে? 1615 সালে। দেখো, মেগাস্থেনিস এসেছিলেন গ্রিক থেকে চন্দ্রগুপ্তের মৌর্যের রাজসভায়, ফা হিয়েন এসেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে, হিউয়েন সাং এসেছিলেন হর্ষবর্ধনের রাজত্বকালে, ইবন বতুতা মরক্কো থেকে এসেছিলেন মোহাম্মদ বিন তুগলকের শাসনকালে, এবং ক্যাপ্টেন উইলিয়াম হকিংস তিনিও জাহাঙ্গীরের রাজসভায় ছিলেন 1608 সালে। তো খুবই খুব ইম্পর্টেন্ট তথ্য দেখলাম, বিভিন্ন বিদেশি পর্যটক কোন কোন রাজার আমলে ভারতবর্ষে এসেছিলেন সেই ব্যাপারে তথ্য। 30 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত হাড়গুলির মধ্যে কোনটি মানবকর্ণের অংশ নয়? চারটি হাড়ের নাম রয়েছে, দেখো, ইনকাস, ম্যালিয়াস, স্টেপিস এবং ফিমার। একদম ইজি প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন ডি ফিমার। ফিমার তো আমাদের পায়ের যে থাই বা উরু রয়েছে সেইখানকার হাড়, এবং দীর্ঘতম হাড় বলতে পারো আমাদের মানব দেহের মধ্যে, এবং স্টেপিস হচ্ছে ক্ষুদ্রতম হাড় মানব শরীরের মধ্যে। 31 নম্বর প্রশ্ন, প্রায় 600 বছর পরিত্যক্ত থাকার পরে কোন বছর সাঁচি আবিষ্কৃত হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 1818 সালে। কে আবিষ্কার করেন সাঁচি? জেনারেল হেনরি টেলর। দেখো, হরপ্পা আবিষ্কার করেন দয়ারাম সাহানি 1921 সালে, মহেঞ্জোদারো আবিষ্কার করেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায় 1922 সালে, লোথাল আবিষ্কার করেন এস আর রাও 1954 সালে, ধোলাভিরা আবিষ্কার করেন জেপি যোশী 1967-68 সালে, এবং অশোকের শিলালিপির পাঠোদ্ধার করেন জেমস প্রিন্সেপ 1837 সালে। 32 নম্বর প্রশ্ন, টানা 4টি টেস্ট সিরিজে ডবল সেঞ্চুরি করা প্রথম এবং বর্তমানে একমাত্র ব্যাটসম্যান কে? সঠিক উত্তর অপশন ডি বিরাট কোহলি। 33 নম্বর প্রশ্ন, হংস দময়ন্তী ছবিটি কে এঁকেছিলেন? জাস্ট একটু আগেই দেখলাম। সঠিক উত্তর অপশন ডি রাজা রবি বর্মা। 34, নিচের কোন বইটি সালমান রুশদি দ্বারা রচিত নয়? কোন বইটি সালমান রুশদি লেখেননি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অ্যান এরিয়া অফ ডার্কনেস। এটি কে লিখেছেন? এটি লিখেছেন ভি.এস. নাইপাল। বাদ বাকি মিডনাইটস চিলড্রেন, দ্য স্যাটানিক ভার্সেস এবং সেম, এগুলো সালমান রুশদির লেখা। 35 নম্বর প্রশ্ন, দেখো, পারিকুদ দ্বীপ ভারতের কোন রাজ্যে অবস্থিত রয়েছে? পারিকুদ দ্বীপ নিচের কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর অপশন এ ওড়িশা। কোথায়? চিল্কা হ্রদে। দেখো, চিল্কা হ্রদ ওড়িশাতে অবস্থিত রয়েছে, ভারতের বৃহত্তম লবণাক্ত বা নোনা জলের উপহ্রদ, যাকে আমরা লাগুন বলে থাকি। ঠিক আছে, লার্জেস্ট লাগুন ভারতবর্ষের। মাজুলি দ্বীপ আসামে অবস্থিত রয়েছে, এবং বিশ্বের বৃহত্তম নদী দ্বীপ হচ্ছে এই মাজুলি দ্বীপ, ব্রহ্মপুত্র নদীর উপর অবস্থিত। উলার হ্রদ অবস্থিত রয়েছে জম্মু কাশ্মীরে, ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ। লোকটাক হ্রদ অবস্থিত রয়েছে মণিপুরে, উত্তর পূর্ব ভারতের বৃহত্তম হ্রদ, এবং বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান কিবুল লামজাও অবস্থিত রয়েছে এই লোকটাক হ্রদের উপরে, এবং ভেম্বনাথ হ্রদ ভারতের দীর্ঘতম হ্রদ, কেরালাতে অবস্থিত রয়েছে। 36, কেন্দ্রীয় তদন্ত ব্যুরো অর্থাৎ সিবিআই প্রতিষ্ঠিত হয়েছিল কত খ্রিস্টাব্দে?
সেন্ট্রাল ব্যুরো ইনভেস্টিগেশন কত সালে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হবে অপশন বি 1963 সালে। দেখো আর কি কি গুরুত্বপূর্ণ সংস্থা প্রতিষ্ঠিত হয় দেখবো। ইসরো প্রতিষ্ঠিত হয় 15ই আগস্ট 1970 সালে। ডিআরডিও প্রতিষ্ঠিত হয় 1958 সালে। আরবিআই প্রতিষ্ঠিত হয় 1 এপ্রিল 1935 সালে এবং জাতীয়করণ হয় 1949 সালে। সেবি সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয় 1988 সালে এবং বিধিবদ্ধ মর্যাদা পায় 1992 সালে। নীতি আয়োগ প্রতিষ্ঠিত হয় 1 জানুয়ারি 2015 সালে পরিকল্পনা কমিশন অর্থাৎ 5 ইয়ার প্ল্যানের পরিবর্তে। খুবই খুবই ইম্পর্টেন্ট। নেক্সট দেখো 37 নম্বর প্রশ্ন। বিজ্ঞানের ক্ষেত্রে অবিস্মরণীয় অবদানের জন্য নিচের কোন পুরস্কারটি দেয়া হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশানে কলিঙ্গ পুরস্কার। এই কলিঙ্গ পুরস্কার ওডিশা গভর্নমেন্ট প্লাস ইউনেস্কো বোথ জয়েন্টলি দিয়ে থাকে। 38 বেকারত্ব বৃদ্ধি কোন ধরনের অর্থনীতির ইঙ্গিত দেয়? 4টি অপশন রয়েছে দেখো। হেলদি, ডিপ্রেসড, ডেভেলপমেন্ট মানে ডেভেলপড এবং স্ট্যাগনেন্ট। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ডিপ্রেসড। ঠিক আছে, বেকারত্ব বৃদ্ধি। 39 কত সপ্তাহ পর থেকে একটি মানব ভ্রূণের হৃদস্পন্দন শুরু হয়? সঠিক উত্তর হবে অপশন বি 3 থেকে 4 সপ্তাহ পর থেকে। 40 নম্বর প্রশ্ন। C6H14 হলো নিচের কোনটি? অর্থাৎ C6H14 এর নাম কি? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি হেক্সেন। ঠিক আছে, হেক্সেন। দেখো একটা কার্বন থাকলে সেটা হবে মিথ, দুটো থাকলে হবে ইথ, তিনটে থাকলে হবে প্রোপ, চারটে থাকলে হবে ট্রেট, পাঁচটা থাকলে প্রোপ, ছটা থাকলে হেক্স। ঠিক আছে, এইভাবে এগোতে থাকে। দেখো CH4, দেখো একটা কার্বন, সেই জন্য হলো কি মিথেন। বায়োগ্যাস বা প্রাকৃতিক গ্যাসের মধ্যে বা সিএনজির মধ্যে এটি থাকে এবং এটি মার্স গ্যাসও বলা হয় থাকে। তারপর দেখো প্রোপেন C3H8 এবং বিউটেন C4H10। দেখো প্রোপেন হচ্ছে এর মধ্যে 3টে কার্বন এবং বিউটেনের মধ্যে 4টি কার্বন। রান্নার গ্যাস বা এলপিজির মধ্যে প্রোপেন বিউটেন মিশ্রিত থাকে। তারপর দেখো ইথিলিন, দেখো এখানে লিন হয়ে গেল কেন? দেখো যখন সিঙ্গেল বন্ড থাকলে হবে শেষের দিকে হবে এন কথাটা থাকবে। ঠিক আছে, ডবল বন্ড, ঠিক আছে, স্পেলিংটা ভুল লিখছি। ডবল বন্ড থাকলে হবে ইন, আর ট্রিপল বন্ড হবে আইন। ঠিক আছে, তাহলে দেখো সিঙ্গেল বন্ড হলে হবে এন, যেমন মিথেনের ক্ষেত্রে C4 CH4, চারটে সবই সিঙ্গেল বন্ড, সেজন্য ইথেন হলো। আর ইথিলিনের ক্ষেত্রে দেখো দুটো কার্বন কিন্তু কি হয়েছে এখানে ডবল বন্ড হয়েছে। ঠিক আছে, এটা ইথিলিন বা ইথিনও বলা হয়ে থাকে। তারপর দেখো বেনজিন তার মানে ইন হয়েছে, তার মানে দেখো C6H6, এই বেনজিনকে অনেক সময় কি বলা হয়ে থাকে? হেক্সিনও বলা হয়ে থাকে। C6H6 এর মানে দেখতে কেমন হয়ে থাকে বেনজিনটা? এই রকম। ঠিক আছে, 6টা কার্বন এবং 6টা কার্বন ডবল বন্ডের সাথে রয়েছে এবং প্রত্যেকটার সাথে একটা করে হাইড্রোজেন রয়েছে। তাহলে C6H6। আর অ্যাসিটিলিন, দেখো এই যে আইনও বলা হয়ে থাকে বা ইলিনও বলা হয়ে থাকে। ঠিক আছে, অ্যাসিটিলিন বা অ্যাসিটাইলিনও বলা হয়ে থাকে। তো দেখো C2H2, তাহলে এই ক্ষেত্রে হবে ট্রিপল বন্ড। এটা ওয়েল্ডিং বা ঝালের কাছে ব্যবহৃত হয়।
ওকে, তাহলে আশা করছি একটা আহ, ধারণা তোমাদের মধ্যে তৈরি হয়েছে কিভাবে এই নামকরণগুলো হয়ে থাকে। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ 40টি প্রশ্ন উত্তর। খুবই স্ট্যান্ডার্ড এবং হাই লেভেল প্রশ্ন উত্তর করে ফেললাম আপকামিং পরীক্ষাগুলোকে লক্ষ্য করে, এবং বর্তমানে এই ধরনের প্রশ্নই পরীক্ষায় আসার চান্স রয়েছে। তো প্রত্যেকদিন ক্লাসগুলো ফলো করে থাকো, সেই ধরনের প্রশ্ন উত্তরে নিয়ে আসছি। ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে তোমরা জানাও। এবং আমাদের যে ব্যাচ কোর্সগুলো রয়েছে পঞ্চায়েত পরীক্ষাকে লক্ষ্য করে পঞ্চায়েত ক্র্যাশ কোর্স, পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে পুলিশ তীরন্দাজি ব্যাচ, নতুন দুটো ব্যাচ লঞ্চ করা হয়েছে এই দুটো পরীক্ষাকে লক্ষ্য করে। সাথে পিএসসি মিসলেনিয়াস পরীক্ষাকে লক্ষ্য করে মিসলেনিয়াস ফুল ব্যাচ এবং আইসিডিএস পরীক্ষাকে লক্ষ্য করে বীরঙ্গনা ব্যাচ। যার যে ব্যাচ কোর্সের প্রয়োজন রয়েছে সে অনুযায়ী যুক্ত হয়ে যাও। প্রত্যেকটা ব্যাচ কোর্সে প্রত্যেকটি পরীক্ষাকে টার্গেট করে সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটি বিষয়ের প্রত্যেকটা অধ্যায় ধরে ডেসক্রিপটিভ প্যাটার্নে থিওরির মাধ্যমে ক্লাসগুলো তোমাদের করানো হবে, এবং থিওরি কমপ্লিট হয়ে গেলেই ওই অধ্যায়ের উপর থেকে প্রচুর প্রশ্ন উত্তর সহ মক টেস্ট, পিডিএফ, স্টাডি মেটেরিয়াল এবং নোটস। তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে। যার যে ব্যাচ কোর্সের প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত হয়ে যাও। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য। এবং আমাদের সিআরপি একাডেমিতে নতুন হয়ে গেলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকন প্রেস করো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।